তাই ঠিক আছে আমি আর ঘুরবো না, আমি চাকরি করবো। আমি আর আমার আপু এখানে গেছি, যাওয়ার পর উনি কি করছে, জোর করে আমার সাথে একটা সম্পর্ক করছে। আমি তো আর বুঝতে পারি যে প্রথম এরকম হয়ে যাবো, বাচ্চা হয়ে যাবো না, লোভে পড়ে না। আমি তো ওনার সাথে কথাই বলতাম না। একজন বয়স্ক লোকের সাথে মানুষ কি যখনই কথা বলে, আমার মা চাইতো না, আমার মা কোনোদিনই ওনার কাছে টাকা চায় না। ওনার কল রেকর্ড খুঁজে বের করেন, উনি নিজের থেকে আমার মায়ের বিকাশে 50-20 হাজার টাকা, 20 টাকা 50 টাকা দিত, দিয়া বলতো কি যে আম্মা আমার মাফ করে দেন, আমি আপনার মা বলছি আমার মাফ করে দেন। যখন আমি ওনার অফিসে গেছি, ওনার ঠিকানা খুঁজতে খুঁজতে দর্শন করার পর আমি ওনার নামে বিচার দিতে চাইছিলাম, ওনার নামে আমরা পদক্ষেপ নিতে চাইছিলাম। তখন উনি আমার মাকে মা বইলা, আমার বোনকে বোন বইলা আমাদেরকে বলছে যদি আপনি এটার কথা বলেন আপনারই সমস্যা হবে, আপনারা দৌড়াইতে পারবেন, কোনো সঠিক বিচার পাইবেন না, কারণ আমার যথেষ্ট লোক আছে। উনি এইসব বলছে। বলার পর তারপরে বলতেছে যে জানলে আপনার মেয়ে আরও কলঙ্কিত হইব, আরও কোনো লাভ হইব, এইসব বলছে। বলার পর তারপরে আমার আম্মু বলতেছে যে বাবা তাহলে তুমি এখন আমার মেয়েটার আমি কি করবো বলো। বলে কি যে কি জন্য আমি আপনার মেয়েরে আর আপনার বাচ্চাটারে দেখবো, দেখাশোনা করবো, খরচ ভরণ পোষণ দিব। তখন আমার মা বলছে না বাবা এইভাবে তো হইব না, তুমি এইভাবে তো বললে তো আর হইব না। তখন বলতেছে যে কি জন্য উনি বলতেছে, আমার মা বলতেছে তাহলে তুমি কাবিন করো। বলে কি না আমি চাকরি করি, কাবিন করলে আমার সমস্যা হইব, কাবিন করলে আমার সমস্যা হইব। পরে বলতেছে যে তাহলে ঠিক আছে, মানে ইসলামে সরাসরি তুমি যে মোল্লা দিয়ে তো বিয়ে পড়াইতে, অন্তত একটা মোল্লা দিয়ে বিয়ে পড়ো। উনি বলে কি না মোল্লা দিয়েও বিয়ে পড়তে পারবো না, আপনার মেয়ের আপনার সন্তানের দায়িত্ব আমি নিলাম। আমার মা অনেকভাবে বলছে, মানে তারপর যখন আমার আপু উল্টাপাল্টা করছে, বলে কি বেশি করলে মুসলিমদের সাভার থেকে বাগাই দিব, তোমাদেরকেও ঢাকা থেকে বাগাই দিব। উনি বিভিন্ন ঘর আমার দেখাইছে। দেখার পর বাচ্চাটা যখন পেটে ছিল উনি আসছে গেছে বাজার সাজায় দিচ্ছে, কারণ বাচ্চাটা পেটে থাকাকালীন আমি যদি মামলা দিই ওনার অনেক খারাপ ওই মামলাটার এই জিনিসটা বুঝতে পারি নাই যে বাচ্চা পেটে থাকাকালীনই একটা কিছু দিলে কিছু হইব, এটা তো আর আমরা বুঝতে পারি না। পরে যখন বাচ্চাটা হয়েছে উনি আর আসে না। পরে যখন আমি ওনার ঠিকানা খুঁজতে খুঁজতে ওনার অফিসে গেছি, তখন যখন আমি এই কথাটা বলা শুরু করছি, উনি কি করছে কাবিননামা ছাড়াই আমার তালাকনামা পাঠাইছে। পাঠানোর পর যখন আমি গেছি, তখন আমি যখন তালাকনামা পাইছি, পাওয়ার পর আমি বলতেছি আমার সাথে, আমার আম্মু বলতেছে তোমার সাথে তোর বিয়ে মানে তুমি তালাকনামা কেমনে দিলা। তখন বলতেছে কি যে কি যেন দিছি, যদি এটা নিয়ে আরো বেশি বাড়াবাড়ি করেন তাহলে আরো ক্ষতি হইব আপনাদের, যত বাড়াবাড়ি করবেন ততই আপনাদের ক্ষতি হইব। এই যে আক্তার ফারুক, আমি আসলে মিরপুর মাজারে প্রথম দিনই আমি গানে গেছিলাম। তখন প্রথম দিন আর আমারই কেউ গানে নিতে ছিল না, কারণ আমারই কেউ ছিল না তো ওইভাবে নিতে ছিল না। তখন ওনার সাথে আমার পরিচয় হয়েছে। তখন উনি আয়সা বলতেছে আমার মারে যে গান আপনি কি করবেন। তখন আমার মা বলতেছে যে আমার মেয়েটারে গান করতে নিয়ে আসছি বাবা। আমার মা বললো আমার ভাইটা প্রতিবন্ধী, আমার একটা বড় বোন আমি আর আমার মা, আমাদের কেউ ইনকাম করে আর নাই। তখন উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি প্রোগ্রাম দিয়ে দিব, আপনারা কালকে আসেন। পরে আমরা চলে গেছি, কালকে উনি প্রোগ্রাম দিয়েছে, ওনার প্রোগ্রামে আসছি। আসার পর প্রোগ্রাম করে আমি গ্রামে চলে গেছি, আমি আর আসিনি। 5 মাস পর্যন্ত উনি আমার ফোন দিয়েছে যে আমি আসবো নাকি, ঢাকায় প্রোগ্রাম করবো নাকি। আমি বলছি না, আমি ঢাকায় রেগুলার আসি না, আমার বোনের বাসায় আসছি, আইসা একটা প্রোগ্রাম করে চলে গেছি। তারপরে উনি এইভাবে ফোন দিছে পরে একদিন শনি একটা 5 মাস পরে আমি শনি একটা আসছি, উনি শনি একটা গেছে। যাই ফোন দিয়ে আমার মা ডাইকে আমার বোন ডাইকে বলছে যে আমার বোন যেহেতু একটু অনার্সে, তখন আমার বোন খালি ইন্টার পাস করে অনার্স করছে, আমার বোন যেহেতু অনার্সে উঠছে আমার বোনটা একটা চাকরি রেডি করে চাকরির কথা বলছে। পরে আমি আর আমার আপু একদিন শ্যামলীতে গেছি। যাওয়ার পর উনি শ্যামলীতে গেছি, পরে আমার আপুর আবার ব্রেইনের সমস্যা। আরও পদক্ষেপ কি জন্য নিতে পারি না, মানে কোনো আইনিভাবে কোথাও যাইতে পারি না, কারণ আমার বোনের ব্রেনের সমস্যা। আমার বোন অনার্সে করলেও আমার বোনেরও ব্রেনের সমস্যা। আমার বোন 2 মাস পর পরই আমার ব্রেনের এই সমস্যাটা দেখা দেয়। আমার বোনের প্রতি 2 মাস 3 মাস পর পরই আমার বোনের এই সমস্যাটা হয়। পরে যখন আমার বোনের চাকরির কথা বলছে, আমার বোনের এই ব্রেনের সমস্যাটা হলে আমার বোন শুধু ঘুরার পর আমার আপু বলতেছে চল এসিতা, ওরা যেহেতু বলছে আমার চাকরি দিব, তাই ঠিক আছে আমি আর ঘুরবো না, আমি চাকরি করবো, চল ওনার কাছে যাই। ওরা আপুর ব্রেনের সমস্যা হলে শুধু আপু এরকম করে। তখন আমি আর আমার আপু ওইখানে গেছি। যাওয়ার পর উনি কি করছে, জোর করে আমার সাথে একটা সম্পর্ক করছে 2019 সালে। করার পর তারপরে আমি এই কথাটা যখন বলতে নিছি, তখন উনি আমারে বলে কি যদি বলো তোমার বোনের হাজব্যান্ড, আমার বোনের বাকি তোমার বোনের হাজব্যান্ড সহ তোমার বোনের যেখানে চাকরি করে ওদেরকে সম্পূর্ণভাবে তোমার বোনের কারখানায় আমি দূর করে দিব। তোমরা শুনে একটা তোমার বোন থাকতে পারবো না, তোমাদের অনেক সমস্যা হবে, তুমি কাউকে বলবা না এই কথাটা। আর আমার আপুরও ব্রেনের সমস্যা, আমি আপুরে বললে আপুর কোনো লাভ হবে না। 2 মাস পরে যদি বলি তাহলে হয়তো যদি কাজে লাগে। তখন আমি এই কথা শুনে আমি আইসা পড়ছি। তারপরে আমার আপু আসছে, আসার পর উনি আমার আপুর সাথে অনেক ভালো ব্যবহার করছে। আমি আর আমার আপুরে বলি না, কাউরে বলি না। পর যখন গ্রামে গেছি তখন আমার এরকম প্রেগনেন্সির সমস্যা হয়েছে। হওয়ার পর প্রায় 2-3 মাসের মাথায় আমি বুঝতে পারার পরে আমার মা, আমি বুঝতে পারি নাই আমি যে বমি করি। পরে আমার গ্রামের আমার বাসায় যে থাকতো আমাদের পাশে হালিমা আন্টি, উনি বুঝা উনি সবার কাছে বলা শুরু করছে যে আমি
আমার পেটে বাচ্চা হচ্ছে বাচ্চা আসছে। পরে আমার মা এই কথা শুনে আমার মা ঝগড়া করতে সবার কাছে যে না আমার মেয়ের বিয়ে হবে কেন, আমার মেয়ে এরকম নোংরা কথা সবাই কেন করতেছে। পরে আমার মারও মনে সন্দেহ হইলো যে এত বমি করতেছে, খাইতে পারতেছে না, তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা। পরে আমার মামার ডাইকা নিয়ে খুব বেশি মারধর করছে, করার পর বলছে যে কি সমস্যা। আমি আবার এতিমখানায় ছিলাম, সরকারি শিশু পরিবার তেজগাঁও এতিমখানায়ও আমি ছিলাম। এতিমখানা থেকে আমি মানে আমার মারে ছাড়া আমার ভালো লাগতো না। পরে ঈদের ছুটিতে আসছি, আসার পর আমি আর যাইনি। তখন 4 জন মানুষের খাওয়া দাওয়ার অনেক সমস্যা হইতেছে, কারণ আমার ভাইটাও প্রতিবন্ধী, ছোট, ও আমার ছোট, আমি, আমার বড় বোন, আমার মা, কেউ তো ইনকাম করে নাই। তখন আমার মা আমার মাজারে নিয়ে আসছে গান করানোর জন্য। তখনই উনি আমারে পাইছে। উনি নাকি সিবিসি না টিবিসি কি যেন একটা নেতা, আমি বলতে পারতেছি না সঠিকভাবে, সম্পর্কে আমি জড়াই নাই। তখন উনি বলছে যে আমাদেরকে চাকরি দিয়ে দিবে। উনি প্রায় সময় আমারে ফোন, না লোভে পড়ে না, আমি তো ওনার সাথে কথাই বলতাম না। একজন বয়স্ক লোকের সাথে মানুষ কি যখনই কথা বলে চাইলে কি কথা বলে, ও একজন লোকের সাথে কথা বলে, যেমন এই যে তিশা, উনি যে ওনারা ওইটা ভেবেই তো বলতেছেন, তাই না? ওনার একটা ইয়া ছিল, ওদের একটা ছিল, ওরা ফেসবুকে কথাবার্তা বলতো বা এরকম একটা কিছু। ওনার সাথে আমার এরকম একটা কিছু না। উনি বলছে যে আমার ভাইরে মানে একটা চায়ের দোকান দিয়ে দিব। উনি রাজনৈতিকভাবে ওনার পাওয়ার আছে, সিকিউরিটি। আমি তো আর বুঝতে পারি যে প্রথম এরকম হয়ে যাবো, বাচ্চা হয়ে যাবো। তখন মানে আমি গ্রামে চলে গেছিলাম। এই কথা আমি আমার আপুকে বলি না, কারণ আমার আপু সুস্থ হইতে আরো 2 মাস লাগবে। আমার আপুর ব্রেনের সমস্যা, এটা বাচ্চা আসছে। পরে যখন ওই যে গ্রামে সবাই জানাজানি হইলো, তখন আমার মা আমাকে ঢাকায় নিয়ে আসছে। নিয়ে আসার পর আমার মা তখন আমার মা বলছে কে এই কাজ করছে, আমার খুব মারধর করার পর আমি ওনার নাম বলছি। বলার পর আমার মা ওনারে ফোন দিছে পরে আমার মা বলছে যে আপনি এরকম একটা কাজ করছেন আমার মেয়ের সাথে, এখন তো আপনার নামে আমরা আইনিভাবে ব্যবস্থা নিব, আমি যা করার করবো এখন আমার এই মেয়ের। তখন উনি বলছে যে দেখেন আপনার কেউ নাই যে আপনারা করবো, আর আপনার আরো সমস্যা। তখন আমার মাও ভাবলো যে আমার মার যেহেতু বাপ ভাই নেই, আমার মা যে জায়গায় থাকে সেই জায়গাটা আমার মা কিনে আসছে, ওখানে আমার মার কোনো লোকজন নাই। এমনিতে ওনারা জায়গাটা দখল করার জন্য বৈশা রয়েছে। যদি এরকম একটা কূপ পায় তাহলে তো ওনারা আমার মারে তুল্লা দিব। এই বিষয়টা জানাজানি হইলে আমার মার জন্য আরো খারাপ হইব। তখন আমার মা বললো যে তাহলে কি করা যাবে এখন। তখন উনি বলছে কি যে আমি আপনার মেয়ের ঢাকায় নিয়ে আসেন, শ্যামলীতে একটা হাসপাতালে নিয়ে আসেন। উনি বলে নাই যে অ্যাবর্শন করে, তখন হাসপাতালে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমার মা বলতেছে বাবা আমার মেয়ে ছোট, যদি অ্যাবর্শন করি যদি কোনো সমস্যা, কারণ আমাদের সাবাস করে নাকি আমার মা বলছে যে একটা মহিলার এরকম হওয়ার পর নাকি ব্লাড যেতে যেতে ওই মহিলাটা মারা গেছে। তখন আমার মা খুব ভয় পাইছে। উনি জোর করে আমাকে একটা ইনজেকশন দিছে, ওই মহিলাটা জোর করে আমাকে বেডে শোয়ায় একটা ইনজেকশন দিছে, ওইখানে সইও নিছে আমার মা জোর করে, উনি সই দেন। শ্যামলী একটা ডায়াগনস্টিক সেন্টারে এই পাটা আমি এখনো নাড়াইতে পারি না। কি একটা ইনজেকশন দিছে আমি জানি না, আমি অজ্ঞান ছিলাম। ওনারা অ্যাবর্শন করছে, করার পর উনি তারপর দিন উনি সকালে আসে না, কিচ্ছু করে না, কোনো ইয়া করে না। করার পর উনি বিকাল 4টার সময় এসে 4000 টাকা দিয়ে বলে তোমরা এখন এই হাসপাতাল থেকে চলে যাও। না আমার মা বলতেছে যে বাবা আমার মেয়েটা অসুস্থ, মাত্র অ্যাবর্শন হয়েছে, আমার মেয়েটা যদি যেতে যেতে কোনো সমস্যা হয় আমি আমার মেয়েটা নিয়ে কিভাবে যাবো এইতে। তখন উনি বল কিনা 4000 টাকা দিয়ে দিচ্ছে, অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে চলে যান। উনি আর একটা টাকাও দেন, একটু খবরও নেন। 1 বছর পরে উনি আবার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আমার মারে বলতেছে আপনি কেমন আছেন। আমার মার ফোন নাম্বারটা ওনার কাছে ছিল, তখন আমি ফোন ব্যবহার করতাম না। আপনি কেমন আছেন, আপনি ভালো আছেন নাকি, আপনার ছেলেটা কেমন আছে। আমার বোনের যখন মিরপুরে আমার বোনের যখন বাচ্চা হচ্ছে, তখন আমার বোনের আলিফের অনেক ডায়রিয়া, মানে আমার বোনের বাচ্চাটা, তখন আমার বোন শ্যামলী থেকে উনি ফোন দিচ্ছে। তার সঙ্গে আমার আপুকে ফোন দিত যে আপু মানে মাফ করে দেন, আপু ভুল হয়ে গেছে, এরকম উনি অনেক কথাবার্তা বলতো। পরের দিন ফোন দিছে পরে আমার আপু বলছে যে ভাইয়া আমি আমার বাচ্চাটা তারিফ করতেছি, আমার বাচ্চাটা নিয়ে আমি শ্যামলীতে আসি, মহাখালীতে আসি, আমার বাচ্চাটার অবস্থা খুব খারাপ। তখন আমার আপু বলছে না উনি প্রায় সময় আমার আপুর বিকাশে আমার মারে 1-2 হাজার টাকা দিত, যে কি জন্য আমার মা চাইতো না, আমার মা কোনোদিনই ওনার কাছে টাকা চায় না। ওনার কল রেকর্ড খুঁজে বের করেন, উনি নিজের থেকে আমার মারে বিকাশে 50-20 হাজার টাকা, 20 টাকা 50 টাকা দিত, দিয়া বলতো কি যে আম্মা আমার মাফ করে দেন, আমি আপনার মা বলছি আমার মাফ করে দেন। তখন উনি কি করলো, আমি গেছি ওনার জন্য, পরে উনি বলতেছে যে আমি খুব দূর থেকে আসছি, খারাপ লাগতেছে, গরম লাগতেছে, পানি দাও। তখন আমি পানি, আর ওনারা বলতেছে যে কি আমার আপু ফোন দিতেছে। তখন আমি আপুর ফোনটা ধরছি, আপু বলতেছি সীতা আলিফের অবস্থা আরো বেশি খারাপ। উনি আর আমার ফারুক উনি যে ফোন দিচ্ছে এই কথাটা আমার না বলে বলতেছে আলিফের অবস্থা বেশি খারাপ, তিস্তা তুই তাড়াতাড়ি আয়। তখন আমি আসতে নিয়েছি, পরে আমি রেডি হয়েছি, পরে আমি বলতেছি যে আপনি চলে যান, আমি এখন রেডি হবো, মল্লিকাপুর অবস্থা খুব খারাপ, আলিফের অবস্থা খুব খারাপ, আমি চলে যাবো। তখন আমি এই কথা বলছি, উনি যায় না। তখন আমি দরজা খুলে রাখছি। উনি কি করছে, আমি আপুর রুমে চলে আসছি, যে আমাকে ব্যাগটা গুছায়, যে আপু বলতেছে তাড়াতাড়ি কিছু পাটি আর কিছু কাপড় চোপড় নিয়ে আয়, মানে মহাখালীতে কিছু লাগবে এইসব। আমি এগুলো গুছাইতে উনি আইসা, তখন উনি এগুলা সব গুছায় টুছায় উনি নিয়ে আবার চলে আসছে। আসার পর তখন আমি যখন এগুলো গুছাইতেছি, উনি পিছন থেকে আবার ধরে জোর জবরদস্তি করে উনি আমার সাথে এই সম্পর্কটা করছে, আবার ধর্ষণ করছে। তখন আমি স্থির ছিলাম না, উনি
আমার মাকে মা ডাকছে এই ঘটনার পরে, প্রথম ঘটনার পরে আমার মাকে মা ডাকছে, আমার বোনকে বোন বলছে, আমারে বলছে যে আমার বোনকে বলছে যে উনি আমার মায়ের পেটের পরে এমপি উনি বিয়ে পড়াই দিছে এই রোজায় 18 তারিখে। তারপরে উনি এখন বাচ্চাটাকে কোনো দেখাশোনা করে না, উনি জাস্ট দর্শন মামলাটা মানে ই করার জন্য তখন এই বাচ্চাটা নিয়ে এমপি ওনার কাছে গেছি। যাওয়ার পর যখন বলছি যে উনি আমার সাথে এরকম করছে, এরকম ঝামেলা করছে, তখন এমপি উনি বলছে যে তাহলে বাচ্চাটা স্বীকৃতির জন্য হলো তো বিয়ে পড়ায় দেওয়া দরকার। বিয়ে পড়ায় তখন উনি কি করছে বলে কি আমার বিয়ে পড়ায় দেন, এছাড়া ওনার ভাই তারা আসছিল বলে কি বিয়ে পড়ায় দেন, তখন আমি রাজি হই না যে বিয়ে পড়ায় দেওয়ার বিয়ে পড়ানোর জন্য। তখন ওনারা বলতেছে তুমি দর্শন মামলা দিলেও কিচ্ছু করতে পারবে না, উকিলও টাকা দিয়ে কিনে নেওয়া যায়, তুমি ভাবতেছো তুমি দর্শন মামলা দিবে, এটা দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। ভাবছে চলো তোমার 10 লাখ টাকা কাবিন করে দিই, তুমি বাচ্চাটা নিয়ে সুন্দর করে সংসার করো, ওর খাও থাকো, তোমরা তো গরিব মানুষ, তোমাদেরও তো কোনো যাওয়ার জায়গা না। 5.5 লাখ টাকা কাবিন দিচ্ছে, 50,000 টাকা। আমি চাই যে উনি আমার আর মোহাম্মদরে একটা বাসা ভাড়া দেখ, উনি আমাদের যে খরচটা আছে সেটা উনি খরচটা বহন করুক, আমাদের দায়িত্বটা উনি সুন্দরভাবে পালন করুক, কারণ আমার তো বাবা নাই ভাই। উনি হয়েছে আক্তার ফারুক, সড়ক ও জনপদে চাকরি করে, আর উনি কি যেন একটা নেতা, সিবি না কি যেন উনি নেতা। আমি দর্শন হওয়ার পর থেকে আসলে আমার বড় আপু আর আমরা তখন থেকে আসলে মামলা করতে চাইছিলাম, কিন্তু উনি বলে যে কি যেন যদি মামলা করো এই মিরপুরে এই বাসা থেকে তোমরা চলে যেতে হবে, এবং বাচ্চাটা হওয়ার পরে যখন বিয়ে পড়ায় দিছে তখনও উনি এই কথাই বলেছে।